মৌলানা ভাসানী ভাষা আন্দোলনের চলছে ভাষা আন্দোলনের মহান মাস ফেব্রুয়ারি। 52 এই ফেব্রুয়ারিতে বাঙালির ভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন রফিক, শফিউর, জব্বার, আবুল বরকত সহ বাংলার দামাল ছেলেরা। এরও আগে 1948 সালে একই দাবিতে আসামে ভাষা আন্দোলন পরিচালিত হয়েছিল, যেখানে বাংলা ভাষাভাষী মানুষেরা শহীদ হয়েছিলেন। উভয় আন্দোলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি। ভাষার মাসে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের পক্ষ থেকে আমরা সেই সকল শহীদদের ত্যাগকে স্মরণ করছি শ্রদ্ধাবনত চিত্তে। ভাষা আন্দোলন সংগঠিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন মৌলানা ভাসানী। তিনি ছিলেন বাংলার নিপীড়িত মানুষের স্বপ্নদ্রষ্টা, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য নিবেদিত প্রাণ, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গকৃত নেন। সিরাজগঞ্জের ছয়া ভাঙ্গরা গ্রামের এক সাধারণ পরিবারে 1880 সালে জন্ম নিয়েছিল ফুটফুটে। মা বাবা আদর করে ডাকতেন চেগামিয়া, আর সিরাজগঞ্জের সেই চেগামিয়াই তার ত্যাগী গণচরিত্র ও নেতৃত্ব গুণে হয়ে উঠেছিলেন ভারতীয় উপমহাদেশের মুসলিম জননেতা মৌলানা ভাসানী। ইরাকের আলেম ও ধর্মপ্রচারক নাসিরউদ্দিন বগদাদী সিরাজগঞ্জে এলে তিনি তার কাছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, তার সাথেই আরো বিশ্ব। 1903 সালে তিনি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামী শিক্ষার উদ্দেশ্যে 1907-এ দেওবন্দ যান। 2 বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী অনুপ্রাণিত হন। 1919 সালে কংগ্রেসে যোগদান করে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। 1926-এ আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929-এ আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এখান থেকে তার নাম রাখা হয় ভাসানী মৌলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। দেওবন্দে পড়াশোনা করা মৌলানা হয়েও তিনি ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী সমাজতন্ত্রের অনুসারীদের একজন। জীবনের সুদীর্ঘ পথ চলায় অনেকের কাছে তাই তিনি লাল মৌলানা হিসেবে সম্বোধিত হন। 1931-এ কাকমারিতে, 1932-এ সিরাজগঞ্জের কাওয়াখোলায় এবং 1933-এ গাইবান্ধায় বিশাল কৃষক সম্মেলন করেন। 1937-এ মৌলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দান করেন। এ সময় তিনি আসাম চাষী মজুর সমিতি গঠন করেন এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলেন। পাকিস্তানি বিরোধী দলীয় রাজনীতির আনুষ্ঠানিক সূচনা করেন মৌলানা ভাসানী। 1949 সালের 11 অক্টোবর ঢাকার আরমানি টোলার জনসভায় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জ্ঞাপন করেন। পাকিস্তান আমলের প্রথম রাজবন্দীয় মৌলানা ভাসানী। 1949-এর 13 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বাংলা ও বাঙালি ইতিহাসের সঙ্গে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মিশে আছেন এক আলোকবর্তিকা হয়ে। জীবনের অসংখ্য সংগ্রামী অধ্যায়ের মধ্যে ভাষা আন্দোলনে তার মহান অবদানই কেবল আজ আমরা স্মরণ করছি। ভাষা আন্দোলনের প্রসঙ্গে এলে অনেকে 1947 সালের তমদ্দুল মজলিস গঠন থেকে ইতিহাস শুরু করেন, কিংবা পাকিস্তান নববর্ষের 1948 সালের 23 ফেব্রুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের তথা সরকারি ভাষা হিসেবে গণ্য করার দাবিকে ভাষা আন্দোলনের সূত্রপাত হিসেবে মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল তারও আগে মৌলানা ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের বর্তমান ভূখণ্ডের বাইরে ভারতের আসামে। বঞ্চিত বাঙালি কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দিয়ে একসময় মৌলানা ভাসানীর কৃতিত্বের সঙ্গে আসামের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর আসামের প্রাদেশিক ব্যবস্থাপক পরিষদের সভায় তিনিই প্রথম বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। 1938 সালে সেদিন তিনি স্বাস্থ্যমন্ত্রীকেও বলেছিলেন, আমি বাংলায় উত্তর চাই। এর মানে হলো আসাম প্রাদেশিক পরিষদে তিনি শুধু নিজে বাংলায় ভাষণ দেননি, অন্য সংসদ সদস্যেরও বাংলায় বলাতে চেয়েছেন। বাংলা ভাষার অধিকার ও স্বীকৃতি আদায়ের আন্দোলন ভারতবর্ষের আসামের সফল হয়েছিল। আর সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছিল 1961 সাল, যেখানে 11 জন শহীদের প্রাণের বিনিময়ে
আসামেও বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা পায়। অর্থাৎ আসামে 1961 সালের ভাষা আন্দোলনের পত্তন করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1938 সালে। তবে বৈশ্বিক ইতিহাসে ভাষা আন্দোলন বললে মূলত বাংলাদেশের 1947 থেকে 52 সালের আন্দোলনকে বোঝায়। ঐতিহাসিক সেই ভাষা আন্দোলনেরও প্রাণপুরুষ ছিলেন মৌলানা ভাসানী। ভাষা আন্দোলনের ইতিহাসে 11 মার্চ 1948 এক গুরুত্ববহ দিন। ওই দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানে হরতাল পালিত হয়। এরপর 17 মার্চ পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে বাংলায় সভা পরিচালনার দাবি উত্থাপন করেন মৌলানা ভাসানী। পাকিস্তান গণপরিষদের ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজিতে বক্তৃতা দিয়ে বাংলাকে সরকারি ভাষা হিসেবে গণ্য করার দাবি জানান। কিন্তু মৌলানা ভাসানী বিশেষত্ব হলো ভাসানী নিজের দাবিটাও বাংলাতে বলেছেন। সবাই যাতে বাংলায় কথা বলে সে ব্যবস্থা করতে তিনি স্পিকারকে পিড়াপিড়ি করতে থাকেন। তখন চলমান বাজেট আলোচনায় বাংলা ভাষার পক্ষে জোরালোভাবে কথা বলায় ও বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট আরো কিছু দাবি তুললে তিনি মুসলিম লীগ সরকারের বিরাট ভাজন হন। ফলে সরকার দলীয়রা তাকে নানাভাবে হয়রানি করে। ততদিন পর্যন্ত ভাসানী নিজেও মুসলিম লীগের মনোনয়নে প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য ছিলেন। কিন্তু বাঙালির অধিকারের প্রশ্নে মুসলিম লীগের বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই প্রাদেশিক পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 1952 সালে 27 জানুয়ারি কন্দর ময়দানে খাজা নাজিমুদ্দিন কেবল উর্দুকে রাষ্ট্রভাষা করার দম্ভোক্তি উচ্চারণ করলে বাংলার ছাত্র সমাজ 1948 সালের মতোই পুনঃজাগরিত হয়। সচেতন ছাত্র সমাজের প্রতিবাদে নানা কর্মসূচি ঘোষণা করে। মৌলানা ভাসানীর নেতৃত্বে 1952 সালের 31 জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে বিভিন্ন দল ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 40 সদস্যের সেই কমিটির আহ্বায়ক নির্বাচিত হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর সভাপতিত্বে সেদিনের সভায় 21 ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সে সময় ভাষা আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। কেবল কর্মসূচি ঘোষণা করে ভাসানী ক্ষান্ত ছিলেন না, কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নেও তিনি নেতৃত্ব দেন। 6 ফেব্রুয়ারিতে মৌলানা ভাসানীর সভাপতিত্বে পূর্ববঙ্গ কর্মী শিবিরের অফিসে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় 21 ফেব্রুয়ারি সরকার যদি 144 ধারা জারি বা অন্য কোনো নিষেধাজ্ঞা দেয় তবে করণীয় কি হবে তা আলোচিত হয়। সভায় মৌলানা ভাসানী বলেন, আমাদের পূর্ব ঘোষিত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সরকার যদি নিষেধাজ্ঞা দেয় তবে তা মাথা পেতে নেওয়ার অর্থ স্বৈরাচারের নিকট আত্মসমর্পণ করা, যা আমরা করতে পারি না। 22 ফেব্রুয়ারি লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত গায়েবী জানাজা পরিচালনা করেন মৌলানা ভাসানী। তিনি সেদিনের বিবৃতিতে বলেন, ঢাকায় যাহা ঘটিয়াছে তাহাকে নিন্দা করিবার ভাষা আমার নাই। তিনি পুলিশি নির্যাতনের এই ঘটনাকে কাপুরুষোচিত, নজিরবিহীন ও অত্যন্ত বর্বর বলে উল্লেখ করেন। তিনি সরকারকে বাংলা ভাষার দাবি মেনে নেওয়ার পাশাপাশি এই ঘটনার উপযুক্ত তদন্ত ও দোষীদের শাস্তি বিধানের দাবি করেন। সেই সঙ্গে আটককৃতদের মুক্তি ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন। অর্থাৎ 21 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্যাতন, নিপীড়ন এবং হত্যাকাণ্ডের পরও মৌলানা ভাসানীকে দমিয়ে রাখা যায়নি। তিনি ভাষা আন্দোলন পরবর্তী পর্যায়ে যুক্ত থাকেন এবং তার নেতৃত্ব অব্যাহত রাখেন। কিন্তু ভাষা আন্দোলন স্থগিত করতে বাঙালির প্রাণপ্রিয় এই নেতাকে পরের দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারিতেই গ্রেপ্তার করা হয়। মৌলানা ভাসানী ছিলেন আপসহীন নেতা, সে কারণে গ্রেপ্তার করেও তাকে ভাষা আন্দোলন থেকে নিবৃত্ত করা যায়। জেলবন্দি থেকেও তিনি আটককৃত ভাষা সংগ্রামীদের মুক্তিদান সহ আরো কয়েক দফা দাবিতে শুধু লেবুর রস খেয়ে রোজা পালনের সিদ্ধান্ত নেন। অনশন হিসেবে কারা অভ্যন্তরেই টানা 35 দিন রোজা পালন করেন ভাসানী ও তার অনুসারীরা। 1953 সালে 18 এপ্রিল মৌলানা ভাসানী ভাষা সংগ্রামীদের মুক্তি ও অন্যান্য দাবিতে আমরণ অনশন শুরু করেন, যা পত্রিকার মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। ছাত্র জনতার দাবির মুখে অবশেষে 21 এপ্রিল গণমানুষের প্রিয় নেতা মৌলানা ভাসানীকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়। ভাষা আন্দোলনের জন্য এভাবে টানা 16 মাস কারা নির্যাতিত হন গণমানুষের এই নেতা মৌলানা ভাসানী। 1954 সালের 7 মে মৌলানা ভাসানী ও ফজলুল হক নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের উদ্যোগে পাকিস্তানি সরকার
বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিয়ে প্রস্তাব গ্রহণ করেন। 1956 সালের 21 ফেব্রুয়ারি মৌলানা ভাসানী, মুখ্যমন্ত্রী আবু হোসেন ও বরকতের মা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেদিনও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মিছিলের নেতৃত্ব দেন মৌলানা ভাসানী। শেষে শহীদদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি ক্রন্দনরত শহীদ বরকতের মাকে বাংলার 4.5 কোটি সন্তানের মা বলে উল্লেখ করেন এই মুসলিম জনতা। বাঙালির দীর্ঘ আন্দোলন রক্তক্ষয় শেষে 1956 সালের সংবিধানে স্বীকৃতি পায় বাংলা ভাষা। পাকিস্তানের সংবিধানের 214(1) অনুচ্ছেদে লেখা হয়, উর্দু এবং বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। মৌলানা ভাসানী ছিলেন একজন আন্তর্জাতিকতাবাদী। তিনি শুধুমাত্র বাংলা ভাষার ভাষীদের নিয়েই ভাবেন নাই, সারা বিশ্বের নিপীড়িত মানুষের কথাও ভেবেছেন, তাদের জন্য কাজ করেছেন। তিনি বিশ্ব শান্তি পরিষদের একজন নেতা ছিলেন। 1954 সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে তিনি যোগ দিয়েছিলেন। তিনি এশিয়া, আমেরিকা ও ইউরোপে সে সময়কার বিখ্যাত নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করেন। মিশরের প্রেসিডেন্ট জামাল নাসেরের সঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলন বিষয়ে আলোচনা করেছেন। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি পূর্ব বাংলায় সমাজতান্ত্রিক বিপ্লব করার জন্য মাও সেতুংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি ভিয়েতনামের হো চি মিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, জাপানি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস পাটকারীদের কাছে এটি পরিষ্কার যে মৌলানা ভাসানী ছিলেন ভাষা আন্দোলনের একমাত্র কেন্দ্রীয় নেতা এবং পুরোধা ব্যক্তি, যার নেতৃত্ব ও অভিভাবকত্বে পুরো ভাষা আন্দোলন পরিচালিত হয়েছে। তাই মৌলানা ভাসানীর যথাযথ স্বীকৃতি ছাড়া ভাষা আন্দোলনের ইতিহাস অসম্পূর্ণ। সিরাজগঞ্জের জায়গা মিয়া থেকে পুরো বাংলা ভাষাভাষী মানুষের মজলুম জনতার স্বীকৃতি পাওয়া মৌলানা ভাসানী শুধু ভাষা আন্দোলনই নয়, মুক্তিযুদ্ধ সহ বাংলা ও বাঙালির সমকালীন গৌরবোজ্জ্বল সব ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তার অলঙ্কীর্তি অবদান বাংলা অঞ্চলে বসবাসরত সকল গণমানুষের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে। বাঙালির কৃতিপুরুষ ও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মুসলিম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মহান ভাষার মাস ফেব্রুয়ারিতে স্মরণ করি। ধন্যবাদ।